প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণ। এই পর্বে আমরা আলোচনা করব আমাদের বাকি অংশগুলো নিয়ে। আমরা বিগত ক্লাসগুলোতে নিট লাভ এবং সংরক্ষিত আয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেটা শিখিয়েছি। আর আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবো। এখন আমরা চলো সরাসরি ম্যাথে চলে যাই। আজকে আমরা যে ম্যাথটা শিখবো সেটা হচ্ছে প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ। এখন প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা জানি কিভাবে নির্ণয় করে। মোট স্থায়ী সম্পদ, তারপরে হচ্ছে তোমার মোট চলতি সম্পদ এবং অন্যান্য সম্পদ বিনিয়োগ, এই সবগুলোকে যোগ করার ফলে যে টাকাটা হবে সেটাই হচ্ছে মোট সম্পদের পরিমাণ। চলো আমরা এখন রেওয়া মিলে চলে যাই। দেখি তো রেওয়া মিলে স্থায়ী সম্পদ কি আছে সেটা আমরা একটু খেয়াল করি। আমরা রেওয়া মিলে গিয়ে দেখতে পেলাম যে স্থায়ী সম্পদের মধ্যে আছে আসবাবপত্র। প্রথমে কি আছে? আসবাবপত্র। আমি উপরে লিখলাম স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে আমাদের কি আছে? আমাদের আছে কি আসবাবপত্র আছে। আমি এখানে লিখলাম আসবাবপত্র। দেখো তো রেওয়া মিলে আসবাবপত্র কত টাকা দেওয়া আছে? আছে 1,30,000 টাকা। তো এখন রেওয়া মিলের সাথে আমি সমন্বয় দেখলাম বলা আছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমার যে আসবাবপত্র আছে 1,30,000 টাকা, সেই 1,30,000 টাকা কি করতে হবে? 1,30,000 টাকার 10% অবচয় ধরতে হবে। অবচয়টা আসবাবপত্র থেকে বাদ হয়ে যায়। 1,30,000 10% হচ্ছে কত টাকা আসে? 13,000 টাকা আসে। কত টাকা আসে? 13,000 টাকা। 1,30,000 থেকে 13,000 টাকা মাইনাস করে 30 থেকে 13 চলে গেলে থাকে 1,17,000 টাকা। বুঝতে পেরেছ? আমরা আসবাবপত্র থেকে অবচয় যে জিনিসটা আছে, আমরা আসবাবপত্র থেকে অবচয়টা বাদ দিয়ে দিয়েছি। আসবাবপত্র থেকে অবচয় বাদ দেওয়ার পরে যে টাকাটা আছে সেটাই হচ্ছে আমাদের আসবাবপত্রের অবচয়। এখন আমরা দেখি তো আমাদের আর কি কি বাদ যায়। আমাদের বাদ যায় হচ্ছে সুনাম। এখানে কি আছে? রেওয়া মিলে দেখো, তোমরা রেওয়া মিলে দেখো সুনাম কথাটা আছে। রেওয়া মিলে কি আছে? সুনাম। সুনাম থেকে কি হয়? আমরা জানি সুনাম থেকে অবলোপন বাদ যায়। এখন সুনাম আমি রেওয়া মিলে কত পাইছি? সুনাম আমি রেওয়া মিলে পাইছি 60,000 টাকা। সুনাম কত টাকা পাইছি রেওয়া মিলে? 60,000 টাকা। এখন আমি একটু সমন্বয়ে চলে যাব। সমন্বয়ে গিয়ে দেখি তো সুনাম নিয়ে আমাকে কি বলছে। আমি দেখতে পেলাম যে 5 নম্বর সমন্বয়ে বলা আছে শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ সুনাম অবলোপনে ব্যবহার করতে হবে। যদি সুনাম সম্পূর্ণ অবলোপন না হয় তাহলে অবশিষ্ট টাকা চলতি বছরের আয় থেকে অবলোপন করতে হবে। তার মানে কি? শেয়ার অধিহার এটা রেওয়া মিলে আছে। শেয়ার অধিহারের সম্পূর্ণ অংশ সুনামে অবলোপন করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, শেয়ার অধিহারের টাকা কত? 25,000 টাকা। তাহলে বাদ অবলোপন শেয়ার অধিহারের সম্পূর্ণ টাকাটা অবলোপন করতে বলছে সুনাম থেকে। কত টাকা? 25,000 টাকা। তাহলে 60 থেকে 25 বিয়োগ করলে হয় 35,000 টাকা। তার মানে এই 35,000 টাকা আমার বাকি টাকাটা থাকে। এখন এখানে আমি একটু সামান্য আলোচনা করি তোমার অধিহার জিনিসটাকে। অধিহার হইতেছে একটা কোম্পানির ক্যাপিটাল, হ্যাঁ, যেটাকে আমরা বলি মূলধন। এখন মাঝে মাঝে কি হয়, সুনামের টাকাটা কমিয়ে ফেলার জন্য কোম্পানি মাঝে মাঝে শেয়ার অধিহার দ্বারা সেটাকে কমিয়ে ফেলে। শেয়ার ব্যালেন্স শিট থেকে শেয়ার অধিহার দ্বারা সেই টাকাটাকে কমিয়ে ফেলে এবং সেটাকে শূন্য করে দেয়। তাহলে সুনাম 60,000 টাকা, শেয়ার অধিহার দ্বারা তারা 25,000 টাকা সুনাম কিন্তু কমিয়ে ফেলছে ব্যালেন্স শিট থেকে। কত টাকা? তাহলে 35,000 টাকা। আবার আমি সমন্বয়ে দেখতে পাইছি সুনাম সম্পূর্ণ অবলোপন করে দিতে বলছে। সুনাম সম্পূর্ণ যদি আমাকে অবলোপন করে দিতে পারে তাহলে 35,000 টাকা সুনাম আছে না ব্যালেন্স শিটে এখন অবশিষ্ট, কোম্পানি বলছে কি এই 35,000 টাকাও অবলোপন করে দাও। তাহলে আমি এটাকেও কি করে দেব? অবলোপন করে দেব। এটাকে আমি কি করে দেব? অবলোপন। আর এটাকে আমি করছি কি অধিহার দ্বারা অবলোপন। এটা কি করছি? শেয়ার অধিহার দ্বারা অবলোপন। শেয়ার অধিহার দ্বারা অবলোপন করছি কত?
শেয়ার অধিকার দ্বারা অবলোকন করছে হচ্ছে আমি 25,000 টাকা। আর পরবর্তীতে সমন্বয় বলা আছে সম্পূর্ণ অংশটাকে অবলোকন করে দিতে, তাহলে বাকি অংশটা আমি অবলোকন করে দিই। বাকি অংশ আছে কত? 35,000 টাকা। তাহলে 35 থেকে 35,000 টাকায় অবলোকন করলে আর কিছুই থাকে না। সুনাম সম্পূর্ণ অংশ ব্যালেন্স শিট থেকে আমরা অবলোকন করে দিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখি তো রেওয়া মিলে যাও। তোমরা রেওয়া মিলে গেলে দেখতে পাবা সম্পদের মধ্যে আরেকটা আছে ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি আমরা জানি আসবে স্থায়ী সম্পদের ইজারা সম্পত্তি। এখন ইজারা সম্পত্তি নিয়ে একটা কথা আছে। ইজারা সম্পত্তি কত টাকা আছে? 80,000 টাকা আছে। দেখো তো ব্র্যাকেটে বলা আছে 7 বছরের জন্য 2023 সালে। ব্র্যাকেটে বলা আছে 2023 সালের 7 বছরের জন্য। আমরা জানি রানিং বছর হচ্ছে আমার মেয়াদ 2025 সালে। 2025 সালের যেহেতু এটা রানিং ইয়ার, বিগত যত ইয়ার আছে সব বাদ চলে যাবে। বিগত ইয়ার কি 2023, 2024, 2023 আর 2024 এখানে আসবে না। 2025 সাল থেকে বাকি অংশটা আসবে। তাহলে 7 বছর থেকে যদি আমি 2 বছর বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে 5 বছর। 80,000 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে হয় 16,000 টাকা। এই 16,000 টাকা হইতেছে আমার রানিং ইয়ারের কে রানিং ইয়ারের অবলোকন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার ইজারা সম্পত্তি টোটাল 80,000 টাকা। আমার 1 বছরের অবলোকন দেখাইতে হবে। 1 বছরের অবলোকন কিভাবে দেখাবো? 5 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করে, তাহলে হয় 16,000 টাকা। এটা হলো ইজারা সম্পত্তির অবলোকন। এখন আমরা 80,000 থেকে 16,000 মাইনাস করে দিই, 64,000 টাকা হয়। 64,000 টাকা। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এই পর্যন্ত। আমরা স্থায়ী সম্পদে আসবাবপত্র, সুনাম, ইজারা সম্পত্তি এগুলোর সাথে যেগুলো বাদ যায় সেগুলো বাদ করে দিয়েছি। এখন আমরা রেওয়া মিলে দেখবো আরো স্থায়ী সম্পদ আছে কিনা। আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি যে স্থায়ী সম্পদ এগুলো। তাহলে আমরা যোগ করে দিই। হ্যাঁ, 1,17,000 আর 64, 1,81,000 টাকা। 1,81,000 টাকা আমরা মোট স্থায়ী সম্পদ পেয়েছি। কি পেয়েছি? এটা মোট স্থায়ী সম্পদ। আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম নেই। মোট স্থায়ী সম্পদ 1,80,000 টাকা। এখন আসবে বিনিয়োগ। বিনিয়োগ দেখো সমন্বয় রেওয়া মিলে বিনিয়োগ রেওয়া মিলে বলা আছে। বিনিয়োগ আমরা রেওয়া মিলে পাইছি 12% বিনিয়োগ 1,725। বিনিয়োগ কত টাকা পাইছি? বিনিয়োগ পাইছি 2,50,000 টাকা। বিনিয়োগ 2,50,000 টাকা। 2,50,000 টাকা। আর বিনিয়োগের যে 12% আমরা জানি সমন্বয়ে রেওয়া মিলে যদি 12% কথাটা বলা মানে যে কোনো পার্সেন্টই থাকুক, বিনিয়োগের সাথে বা ঋণপত্রের সাথে যে পার্সেন্ট গুলো থাকে সেগুলো সবসময় অনাদেই ধরতে হয়। তাহলে বিনিয়োগ হচ্ছে 2,50,000 টাকা। বিনিয়োগের শুধু আসবে এটা পরে চলতি সম্পদে আসবে 2,50,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। 12% বিনিয়োগ, 12% বিনিয়োগ কত? 2,50,000 টাকা। এখন আমরা চলে যাব চলতি সম্পদ। এখন কিসে চলে যাব? চলতি সম্পদ। চলতি সম্পদের কি কি আসবে? চলতি সম্পদে আমরা বিগত ক্লাসে চলতি সম্পদ নিয়ে টোটাল একটা ক্লাস তোমাদের নিয়েছি। ওখানে চলতি সম্পদ কাকে বলে, চলতি সম্পদে কি কি আসে, বেসিক থেকে শুরু করে সম্পূর্ণ অংশটা তোমাদের কমপ্লিট করে দিয়েছি। তোমরা একটু বিগত ক্লাস থেকে ওই চলতি সম্পদের পরিমাণটা জেনে নিবা। হ্যাঁ, আমি এখানে আর ডিসকাস করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে মোট চলতি সম্পদ, মোট চলতি সম্পদ আমরা মোট চলতি সম্পদ কত পাইছিলাম জানো? আমরা ওই বিগত ক্লাস থেকে মোট চলতি সম্পদ পেয়েছি 5,85,000 টাকা। 5,85,000 টাকা। তোমরা এই ক্লাসটা দেখে নিবা, না হলে বুঝতে পারবো না কিভাবে চলতি সম্পদ আসছে। এখন আমরা দেখি তো আরো কোনো সম্পদ আছে কিনা, অন্যান্য আরো কোনো সম্পদ আছে কিনা। অন্যান্য সম্পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিলম্বিত বিজ্ঞাপন আছে। বিলম্বিত বিজ্ঞাপন আমি বিগত ক্লাসে টোটাল 2টা ক্লাসে বিলম্বিত বিজ্ঞাপন বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তোমরা ওই বিলম্বিত বিজ্ঞাপনটা একটু দেখে নিবা। 22,800 টাকা। 22,800 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন কাকে বলে, বিজ্ঞাপন খরচ কিভাবে বের করতে হয়,
এইগুলো নিয়ে টোটাল বিস্তারিত আলোচনা করেছি। কিভাবে 5/3 অংশ আসলো, কিভাবে 5/2 অংশ অবলোবন হচ্ছে, আমরা সব বিস্তারিত আলোচনা করেছি। বিলম্বিত বিজ্ঞাপন এখানে 5/3 অংশ আসছে 22,800 টাকা। এখন আমরা এখানে কি পাইলাম, মোট সম্পদের পরিমাণ পেয়ে গেছি। তাহলে আমরা এখন যোগ করি 1,81,000, 2,50,000, 5,85,000, 22,800। টোটাল যোগ করে আমরা মোট সম্পদ পাইলাম 10,38,800। 10,38,800। এই 10,38,800 হচ্ছে মোট সম্পদ। দুই দাগ দিয়ে ক্লোজ করে দিব। মোট সম্পদ কত? 10,38,800 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ মোট সম্পদের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা আলোচনা করব তোমার প্রতিষ্ঠানের মোট দায়ের পরিমাণ। তোমরা রেয়া মিলে চলে যাও। রেয়া মিলে আমরা আজকে পড়বো মোট দায়ের পরিমাণ। মোট দায়ের পরিমাণ কিভাবে নির্ণয় করব? মোট দীর্ঘমেয়াদী দায়, মোট চলতি দায় দুইটা যোগ করে দেব। মোট দীর্ঘমেয়াদী দায় আর মোট চলতি দায় দুইটা যোগ করে দিলে তাহলে হচ্ছে মোট দায়ের পরিমাণ বের হয়ে যাবে। আমরা প্রতিষ্ঠানের মোট দায়ের পরিমাণ নির্ণয় করব। প্রতিষ্ঠানের মোট দায়ের পরিমাণ যে নির্ণয় করব সেটা কিভাবে নির্ণয় করব? আমরা এখন রেওয়া মিলে চলে যাব। রেওয়া মিলে চলে যাও। রেওয়া মিলে আমরা দেখতে পাচ্ছি আছে 10% ঋণপত্র। কি আছে? 10% ঋণপত্র। এই 10% ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ছে। তো আমি উপরে লিখব দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কি আছে? 10% ঋণপত্র। 10% ঋণপত্র কত টাকা? 1,45,000 টাকা। 1,45,000 টাকা। রেওয়া মিলে 10% ঋণপত্র আছে 1,45,000 টাকা। এখন আমরা দেখবো রেওয়া মিলে দীর্ঘমেয়াদী দায় আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি রেওয়া মিলে দীর্ঘমেয়াদী দায় আর কোনো কিছু নেই। যেহেতু রেওয়া মিলে দীর্ঘমেয়াদী দায় নিয়ে আর কোনো কিছু নেই, সো আমাকে এখানে আর কোনো কিছু লেখার দরকার নাই। আমরা এখন চলে যাব মোট চলতি দায়ে। মোট চলতি দায়। এখন মোট চলতি দায়, এই যে মোট চলতি দায়, এটা আমি চলতি দায় কাকে বলে, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী দায় কাকে বলে, এই সবকিছু বিস্তারিত আমি বিগত ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা ওই ক্লাসগুলো মিস করেছো তারা ওই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা মোট চলতি দায় কি কি এন্ট্রি গুলো আসছে, প্রত্যেকটার ব্যাখ্যা সহ আমি বিস্তারিত ওখানে আলোচনা করে দিয়েছি। এখানে ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি জাস্ট এখানে ওই অ্যামাউন্টটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। মোট চলতি দায়। মোট চলতি দায় আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম 1,95,875 টাকা। 1,95,875 টাকা। তোমরা যারা বিগত ক্লাসগুলো দেখো নাই তারা মোট চলতি দায়টা ক্লাস থেকে দেখে নিও। ওখানে আমরা ক্যালকুলেশন করে 1,95,875 টাকা পেয়েছিলাম। বিস্তারিত ওখানে আলোচনা করা আছে। হ্যাঁ, তো এখন আমরা দীর্ঘমেয়াদী দায়ও নিয়ে নিচ্ছি, মোট চলতি দায়ও নিয়ে নিয়েছি। তাহলে আমরা জানি চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় যদি যোগ করে দেই তাহলে মোট দায়ের পরিমাণটা বের হয়ে যাবে। এখন আমি তাহলে এই দুইটাকে যোগ করে দিই। এই দুইটাকে যদি যোগ করে দেই দেখে তো কত টাকা আসে? 1,45,000, 1,95,875, 3,40,875, 3,40,875 টাকা। এটাই হচ্ছে আমাদের মোট দায়ের পরিমাণ। এটাই হচ্ছে আমাদের মোট দায়ের পরিমাণ। আশা করি তোমরা মোট দায়ের পরিমাণটা বুঝতে পেরেছো। আর এই ক্লাসটা তোমরা দেখে নিও বিগত ক্লাস থেকে। আমরা প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ শেষ করলাম, প্রতিষ্ঠানের মোট দায়ের পরিমাণ শেষ করলাম। আশা করি তোমাদের এখান থেকে আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশনে বলবা, আমি সলভ করে দেব, আবার সলভ করে দেব। তোমাদের কোন ক্লাসটা করতে ভালো লাগে বলবা আমাকে, আমি তোমাদের সলভ করে দেব। এখন আমি যে ম্যাথটা করাবো, তোমাদের যে প্রশ্নটা করাবো সেটা হচ্ছে শেয়ার মালিকদের স্বত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। এখানে বলছে
শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করা। আমি কিন্তু অলরেডি মোট দায়ের পরিমাণ নির্ণয় করে ফেলছি, এই যে মোট দায়ের পরিমাণ। এখন আমার বাকি আছে কি শেয়ার মালিকদের সত্ত্বটা বের করা। বোঝাইতে পারছি আমি তোমাদের একটু আগে মোট দায়ের পরিমাণটা নির্ণয় করেছি। এখন আমরা নির্ণয় করব শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ একসাথে। শেয়ার মালিকদের সত্ত্বের মধ্যে কি কি আসবে? শেয়ার মালিকদের যে সত্ত্ব সেখানে আসবে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন। হ্যাঁ, আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না, আমি ধরে নিচ্ছি তোমাদের বেসিক কিছু আছে। সো ভিডিওটা বড় হয়ে যাবে, তো তার জন্য আমি জাস্ট এখানে ম্যাথটা করে দিচ্ছি। বেসিক থেকে প্রো আমি এরকম একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো পরবর্তীতে। শেয়ার মালিকদের সত্ত্ব মোট দায়ের পরিমাণ, এখানে একটা শর্টকাট বই পাবে, বিবরণ টাকা টাকা। শেয়ার মালিকদের সত্ত্বে প্রথমে আসবে অনুমোদিত মূলধন। প্রথমে কি আসবে? অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন কোথায় পাবা? তোমরা রেওয়া মিলে চলে যাও। রেওয়া মিলে একদম উপরে গিয়ে তোমরা দেখতে পাবা এখানে বলা আছে মাউন্ট কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 100 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত, যার পরিমাণ 10 লক্ষ টাকা। হ্যাঁ, তার মানে উপরে একদম উপরে লেখা আছে অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 100 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত। শেয়ার 10,000, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা করে, টোটাল টাকা 10 লক্ষ টাকা। আমি এখানে এই যে কথাটা আছে এই কথাটা আমি এখানে লিখব অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন তোমরা এটা রেওয়া মিলে পাবা, রেওয়া মিলে চলে যাও। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন হচ্ছে কত টাকা? আমরা অনুমোদিত মূলধন পাইছি 10,000 শেয়ার, প্রতিটি 100 টাকা করে। 10,000 শেয়ার প্রতিটি 100 টাকা করে, 10,000 শেয়ার প্রতিটি 100 টাকা করে, তাহলে কত টাকা হয়? 10 লক্ষ টাকা হয়। অনুমোদিত মূলধন আমরা 2 দাগ দিয়ে ক্লোজ করে দেব, এটা আমরা পরবর্তীতে যোগ করব না, এটা আলাদা থাকবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন। ইস্যুকৃত বিলিকৃত কি? মনে করো অনুমোদিত মূলধন হচ্ছে আমার টোটাল, আমার কোম্পানির টোটাল শেয়ার 10,000। আমি ইচ্ছা করলে 10,000 শেয়ারও মার্কেটে ইস্যু করতে পারি, আবার 10,000 থেকে কমও আমি মার্কেটে ইস্যু করতে পারি। আমি মার্কেটে যেটা ইস্যু করব সেটাই হচ্ছে আমার এখানে আসবে। আমি এখানে দেখতে পাচ্ছি তারা মার্কেটে ইস্যু করছে কত শেয়ার, এখানে কিন্তু বলা নাই কত শেয়ার ইস্যু করছে। তোমরা রেওয়া মিলের একদম শুরুতে দেখো বলা আছে কি বলা আছে? বলা আছে শেয়ার মূলধন 6 লক্ষ টাকা, একদম শুরুতে বলা আছে। তাহলে শেয়ার মূলধন 6 লক্ষ টাকা, এখান থেকে বোঝা যাচ্ছে যে এই 6 লক্ষ টাকায় সে মার্কেটে ইস্যু করেছে। এই 6 লক্ষ টাকাকে এখন শেয়ারে কিভাবে রূপান্তর করব? 6 লক্ষ টাকাকে আমার প্রত্যেকটা শেয়ারের দাম কত টাকা? আমার প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। আমি যদি 6 লক্ষকে 100 টাকা দ্বারা ভাগ করি তাহলে আমার টোটাল শেয়ারের সংখ্যা বের হয়ে যাবে। আমার টোটাল টাকা 6 লক্ষ, আমার প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 100। 6 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে 6,000 বের হয়। এই 6,000 হচ্ছে আমার শেয়ার। আমার টোটাল শেয়ার ছিল 10,000। আমার টোটাল শেয়ার ছিল কোম্পানির 10,000, আমি মার্কেটে ইস্যু করছি 6,000। সেই 6,000ই হচ্ছে ইস্যুকৃত। তো ইস্যুকৃত বিলিকৃত মূলধন 6,000 শেয়ার প্রতিটি 100 টাকা করে, এটা হলো আমরা ইস্যু করেছি। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে 6,000কে 100 দ্বারা গুণ করলে হয় 6 লক্ষ টাকা। তাহলে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত বিলিকৃত মূলধন, আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এখন আমাদের বের করতে হচ্ছে শেয়ার মালিকদের সত্ত্ব। শেয়ার মালিকদের সত্ত্বর মধ্যে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত বিলিকৃত মূলধন এবং সঞ্চিতি ও উদ্বৃত্ত আসবে। এখন আমরা রেওয়া মিলে চলে যাই, দেখি তো সঞ্চিতি কি কি আছে। আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি দেখো রেওয়া মিলে বলা আছে সাধারণ সঞ্চিতি, রেওয়া মিলে বলা আছে 40,000 টাকা। আবার তুমি সমন্বয়ে যাও, তাহলে সাধারণ সঞ্চিতি কত টাকা দেওয়া আছে? রেওয়া মিলে দেখো সাধারণ সঞ্চিতি 40,000 টাকা দেওয়া আছে। সাধারণ সঞ্চিতি কত টাকা দেওয়া আছে?
40,000 টাকা রেওয়া মিলে। এখন আমি একটু আগে ম্যাথ করার সময় একটা জিনিস দেখছি, সমন্বয়ের মধ্যে বলা আছে কি যে সাধারণ সঞ্চিতি 45,000 টাকায় উন্নীত করতে বলছে। তোমরা কিন্তু 45,000 টাকায় আবার প্লাস করে দিও না, মানে সাধারণ সঞ্চিতি 40,000 টাকায় অলরেডি আছে, আরো 5,000 টাকা তারা উন্নীত মানে বাড়াইতে বলছে। তো আমার 40 তো আছে, 45,000 টাকা উন্নীত করতে বলছে, তাহলে আমার দরকার কত টাকা? আর 5,000 টাকা দরকার। তাহলে যোগ হচ্ছে সংযোজন, সংযোজন আমাকে কত করতে হবে? আর 5,000 টাকা সংযোজন করতে হবে, তাহলে আমার 45,000 টাকায় উন্নীত হয়ে যাবে। সাধারণ সঞ্চিতি 45,000 টাকায় কি হয়ে গেছে? উন্নীত হয়ে গেছে। তোমরা 45,000 টাকা এখানে যোগ করে দিলে কিন্তু জিরো দিয়ে দিবে। তারপর আমরা জানি শেয়ার মালিকদের সত্ত্ব নির্ণয় করার সময় সংরক্ষিত আয় বিবরণী আসে। আমরা বিগত ক্লাসে সংরক্ষিত আয় বিবরণীটা প্রস্তুত করে দেখিয়েছি। ওখানে সংরক্ষিত আয় বিবরণী আমাদের টোটাল সমাপনী জের আসছিল 52,925 টাকা। আমরা এখানে লিখবো সমাপনী সংরক্ষিত আয়, সমাপনী সংরক্ষিত আয় 52,925 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যারা এই ক্লাসটা দেখো নাই সমাপনী সংরক্ষিত আয়, তার ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, আমরা এখন আর কি কি আসবে দেখি। আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি শেয়ার অধিকার আছে, শেয়ার অধিকার আসবে। কত টাকা? 25,000 টাকা। শেয়ার অধিকার নিয়ে তোমরা একটু সমন্বয়ে চলে যাও, দেখো তো কি বলছে সমন্বয় শেয়ার অধিকারে। দেখো সমন্বয় বলছে শেয়ার অধিকারের সম্পূর্ণ অংশ সুনাম অবলোকন করতে হবে। শেয়ার অধিকারের সম্পূর্ণ অংশ কি করতে হবে? সুনাম অবলোকন করতে হবে। তাহলে আমরা বাদ দিয়ে দিব শেয়ার অধিকারের সম্পূর্ণ অংশ সুনাম দ্বারা অবলোকন। এটার সমন্বয়ে বলা আছে। এটা কোথায় বলা আছে? সমন্বয়, যে শেয়ার অধিকারের যে টাকাটা আছে এটা সুনাম দ্বারা অবলোকন করতে হবে সম্পূর্ণটা। শেয়ার অধিকার আছে 25,000 টাকা, তাহলে আমাকে 25,000 টাকায় অবলোকন করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এটা নিয়ে অনেকবার আলোচনা করা হয়েছে। তারপরে এখন আমরা দেখি তো আরো কিছু জিনিস এখানে আসে কিনা। অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, সাধারণ সঞ্চিতি, সমাপনী সংরক্ষিত আয়, শেয়ার অধিকার সবই আছে। এখন আমরা একটু সমন্বয়টা চেক দেব, রেওয়া মিলটা চেক দেব। সমন্বয় এবং রেওয়া মিল দুইটা চেক দেওয়ার পরে যদি আরো কিছু থাকে তাহলে আমরা নিব, আদারওয়াইজ নিব না। আমরা সমন্বয় এবং রেওয়া মিল দুইটাই চেক দিছি। সমন্বয় এবং রেওয়া মিলে চেক দিয়ে দেখলাম শেয়ার মালিকদের সত্ত্বে যা যা আসে আর অন্য কোনো কিছু নেই, জাস্ট এই এন্ট্রি গুলাই আছে। সো আমাকে আর কষ্ট করে বের করতে হবে না। এখন আমি বের করবো মোট দায়ের পরিমাণ। তারা আমাকে মোট দায়ের পরিমাণ বের করতে বলছে। আমি একটু আগে মোট দায়ের পরিমাণ তোমাদের বের করে দেখাইছি। সো আমি আর বের করছি না এখানে নতুন করে। হ্যাঁ, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি চলতি দায় ও মোট চলতি দায়। আমি এখানে কি লিখে দিচ্ছি? আমি এখানে টোটাল, আচ্ছা করেই দিই। মোট দায়, মোট দায় হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। প্রথমে কি আসবে? দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমরা কি পাইছিলাম? 10% ঋণপত্র। 10% ঋণপত্র আমি আর বোঝাচ্ছি না, জাস্ট লিখে যাচ্ছে। 10% ঋণপত্র কত টাকা পাইছিলাম? 1,45,000 টাকা পাইছিলাম। 1,45,000 টাকা। বুঝতে পেরেছো তোমরা? এটার সাথে তার কিছু নাই, তো আমি আউটার কলমে লিখে দিই 1,45,000 টাকা, 10% ঋণপত্র। আর মোট চলতি দায় আমরা একটু আগে দেখছি। মোট চলতি দায়, মোট চলতি দায়ের ক্লাসটা তোমরা করে নিবা, আমি বিগত ক্লাস এটা বুঝিয়ে দিয়েছি। মোট চলতি দায়ের ক্লাসটার টোটালটা বিস্তারিত বুঝিয়ে দিয়েছি, এটা করে নিবা। আমি জাস্ট টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি 1,95,875 টাকা। 1,95,875 টাকা। তাহলে আমরা, ও সরি, আরেকটা জিনিস কাজ করি নাই আমি।
এটা যোগ করে বসাই নেই, এই দুইটাকে যোগ করে দিব। 45,000 আর 52,925, 45,000 যোগ 52,925, 97,925, 97,925। বুঝতে পেরেছ আশা করি। আমাদের ইস্যুকৃত বিলিকৃত মূলধন 6 লক্ষ টাকা, আর বাকি সবগুলো যোগ করা হয়েছে 97,925 টাকা। আমাদের দীর্ঘমেয়াদী দায় 10% ঋণপত্র 1,45,000 টাকা, মোট চলতি দায় 1,95,875 টাকা। এই ক্লাসটা আমরা বিগত ক্লাসে করিয়ে দিয়েছি, সরাসরি অ্যামাউন্টটা নামিয়ে দিয়েছি এখানে। এখন আমরা টোটালটা যোগ করব। আমরা এখন টোটালটা যোগ করি। টোটালটা আমরা যোগ করে পাইছি 10,38,800, 10,38,800। এই 10,38,800 হচ্ছে শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ। শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ টোটাল টাকা কত? 10,38,800 টাকা। আশা করি তোমাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এটার নাম হচ্ছে শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ। আমাদের টোটাল 6টা ম্যাথ এখান থেকে করা শেষ, আর মাত্র বাকি আছে 2টা। এখানে বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করাটা একদম ইজি, কারণ এখানে প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করা হয়ে গেছে, প্রতিষ্ঠানের মোট দায়ের পরিমাণ নির্ণয় করা হয়ে গেছে, তাহলে আবার শেয়ার মালিকদের সত্ত্ব নির্ণয় করা হয়ে গেছে। 4, 5, 6 মিলাই আর্থিক অবস্থার বিবরণী। তোমরা সবসময় মনে রাখবা 4, 5, 6, আমি যে ম্যাথ গুলা করাইছি 4, 5, 6 প্রতিষ্ঠানের মোট সম্পদ, মোট দায়, শেয়ার মালিকদের সত্ত্ব যে মাত্র করে দিলাম, এই তিনটার সমন্বয়ে তৈরি হবে আর্থিক অবস্থার বিবরণী। এগুলো জাস্ট পার্ট বাই পার্ট। তোমাদের পরীক্ষাতে মনে করো যে সম্পূর্ণ অংশটাও আসতে পারে, বা তারা শুধু বলে দিতে পারে শেয়ার মালিকদের সত্ত্ব মোট দায়ের পরিমাণ নির্ণয় করো, তারা শুধু মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। তোমাদের প্রশ্ন আসতে পারে মোট সম্পদের পরিমাণ। সো আমাদের সবই শিখে রাখতে হবে। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। এখন আমরা নির্ণয় করব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমরা জানি, আর্থিক অবস্থার বিবরণীতে কি হয়? আর্থিক অবস্থার বিবরণীতে 2টা পার্ট থাকে। একটা হচ্ছে তোমার মোট সম্পদ, আরেকটা হচ্ছে শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ। এখন আমি মোট সম্পদের পরিমাণ 4 নম্বর অঙ্কে করিয়ে দিয়েছি তোমাদের। প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। আমি অলরেডি প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ করে দিয়েছি, আর মাত্রই আমরা শেয়ার মালিকদের সত্ত্ব মোট দায়ের পরিমাণ 10,38,800 টাকা পাইছি। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণে যে পরিমাণ টাকা হবে, ঠিক সেম পরিমাণ টাকাই শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায়ের পরিমাণে হতে হবে। দুই পাশের টাকা যদি সেম না হয়, মনে করবো অঙ্ক তোমার হয় নাই বা অঙ্কে কোনো প্রবলেম আছে, অবশ্যই দুই পাশের টাকা মিলতে হবে। সো আমি একটা পার্ট এখানে করা আছে অলরেডি। আমি 4 নম্বর অঙ্কে আমি আরেকটা পার্ট করে ফেলছিলাম, প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ। আমি জাস্ট এখানে মোট সম্পদের পরিমাণটা লিখে দিচ্ছি। মোট সম্পদের পরিমাণ আমরা 4 নম্বর অঙ্কে পাইছিলাম 10,38,800 টাকা। তাহলে দেখো তো, আমার শেয়ার মালিকদের সত্ত্ব এবং মোট সম্পদের পরিমাণ 2টার টাকায় কিন্তু মিলে গেছে, তার মানে আমার অঙ্ক হয়ে গেছে। তার মানে এই মোট সম্পদের পরিমাণ আর শেয়ার মালিকদের সত্ত্ব মোট দায়, এই 2টা মিলেই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই 2টা মিলেই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তোমরা এটা আগে লিখবা। হ্যাঁ, আমি জাস্ট এখানে ম্যাথটা করে দিছি, তো তার জন্য এটা ইরেজ করি নাই। মোট সম্পদের পরিমাণ আগে লেখা, তারপরে তোমরা শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায়টা নিচে লিখবা, তাহলে দুই পাশ মিলে যাবে। আমাদের অঙ্ক আর্থিক অবস্থার বিবরণী অলরেডি কমপ্লিট, আশা করি। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের 7টা অঙ্ক শেষ। কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। তোমাদের মালিকানা সত্ত্ব নিয়ে অনেক প্রবলেম হয়, আমি এটার জন্য আলাদা একটা পরবর্তী ক্লাস একটা নিব। পরবর্তী পার্টে তোমরা এই মালিকানা সত্ত্ব বিবরণীটা অঙ্কটা করতে পারবা।